রুহান ভেবে নিল রুহি লজ্জা পেয়েছে, তাই কথা কাটাচ্ছে। সে রুহির কথায় প্রত্যুত্তর না করে ফের শুধায়, আমার প্রশ্নের তো উত্তর পেলাম না, আপনি কি প্রস্তুত? রুহির বলতে ইচ্ছে করলো এই প্রশ্নটা কি বাড়ির লোক পাঠানোর আগে করা যেত না, কিন্তু সে আর মুখ ফুটে কিছু বলতে পারল না। যত কিছুই হোক, সে জানে রুহানের এই অসুস্থতার পেছনের মূল কারণ সে নিজেই, আর এটাও বুঝে গেছে রুহান তাকে সত্যিই ভালোবাসে, না হলে কেউ এমন উন্মাদের মতো আচরণ করে। তবু রুহির মনে একটা ধারণা তৈরি হলো, রুহান ভালোবাসতে জানে ঠিকই, কিন্তু ভালো রাখতে জানে না। সে এবার নিচু স্বরে জবাব দেয়। হুম। রুহান রুহির জবাব শুনে ঠোঁট প্রশস্ত করে হাসল। এই হুমটা বলতে আপনার এতক্ষণ লাগলো ম্যাডাম? রুহানের প্রতিটি সম্বোধন রুহির ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে। তার কথাগুলো একটা অদ্ভুত টান, যা রুহিকে স্থির থাকতে দিচ্ছে না। রুহান ফের বলে, আর হ্যাঁ, এত রাতে কল করাটা হয়তো ঠিক হয়নি, কিন্তু কি করব, বিকেলে ফোন বন্ধ ছিল তোমার, তখন থেকেই মনটা অস্থির হয়ে আছে, তাই কল করেই ফেললাম। আর একটা ছোট্ট আবদার ছিল, বলি? রুহি মনোযোগ দিয়ে রুহানের কথাগুলো শুনছিল। কেমন বাচ্চাদের মতো আবদার করার কথা বলল, যেন সে কোনো বাচ্চা যার একটা খেলনা দরকার। রুহি এবার নিজেকে ধাতস্থ করে নরম স্বরে বলে, বলুন। কাল তোমার ভার্সিটির ক্লাস শেষে একবার দেখা করতে চাই, সময় হবে তোমার? রুহি একটু চমকে যায়, তবে নিজেকে সামলে নিয়ে বলে। কিছু হয়েছে কি? রুহান হালকা গলায় বলে, বিশেষ কিছু না, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। রুহি বুঝতে পারছে না কি বলবে। হুট করে তো আর না বলতে পারে না, তাই সে সম্মতি জানিয়ে বলে। ঠিক আছে। রুহানের ঠোঁটের কোণে একটা নরম হাসি খেলে যায়। সে বলে, ওকে, তাহলে তুমি এখন ঘুমাও। হ্যাঁ। রুহির মন কেমন যেন খচখচ করছে, কিছু একটা বলতে ইচ্ছে করছে, কিন্তু লজ্জা আর দ্বিধায় গলার কাছে সে আটকে যাচ্ছে। শেষমেশ সাহস সঞ্চয় করে সে নিচু গলায় বলে। আপনি ঔষধ খেয়েছেন? রুহানের ঠোঁটের কোণে এক চিলটে হাসির রেখা ফুটে উঠল। প্রিয় মানুষটার কণ্ঠে তার প্রতি যত্নের ছোঁয়া পেয়ে মনটা হঠাৎ করেই উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু সত্যিটা হলো, সে আজ ওষুধ খেতে ভুলে গিয়েছে। মাথা চুলকে রুহান হালকা গলায় বলে, খাইনি, ভুলে গেছিলাম, এখনই খেয়ে নিচ্ছি। রুহির আরও অনেক কিছু বলতে ইচ্ছে করছিল, কিন্তু নিজের অভিমান তাকে থামিয়ে দিল। তার যে রুহানের ওপরেও অভিমান হয়েছে। সে আর কিছু না বলে শান্ত গলায় শুধু বলে, বাই। এরপর কল কেটে দেয়। কল কেটে দেওয়ার পর রুহি এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। আকাশে হয়তো তারা ছিল, কিন্তু তার চোখে তখন ছিল কেবল রুহানের অবয়ব। সে রুহানকে চায়, হয়তো এইভাবে চায়নি, তবে তার প্রতি রুহানের ভালোবাসা থেকে তার ভেতরেও একটা অনুভূতি জন্ম নেয়, যেটার নাম কী দেবে সে নিজেও বুঝে উঠতে পারে না। শেষমেশ সে ধীর পায়ে ঘরের দিকে হাঁটা দেয়, বিছানায় গিয়ে কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ে। অপরদিকে রুহান ফোন নামিয়ে রাখতে যেন মুখে প্রশান্তির ছায়া নেমে আসে। বুকের ভেতর কোথাও শান্ত একটা নদী বয়ে যায়। এই মেয়েটা এখন সত্যি তার হতে চলেছে। লাইট অফ করে চোখ বন্ধ করে শুয়ে পড়ে সে, কিন্তু ঘুম আসার আগেই চোখের পাতায় রুহির মুখটা ভেসে ওঠে। সে বিরক্ত হয় না, এখন এই মেয়েটাকে নিয়ে ভাবতে তো কোনো বাধা নেই, বরং ঠিক এই ভাবনাগুলো নিয়ে সে ঘুমিয়ে পড়তে চায়। সকালের আলো রুহির মুখে পড়তেই তার ঘুম ভাঙল। ধীরে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। আজকের সকালটা যেন অন্যরকম। নাস্তা শেষে সে আলমারির দিকে এগিয়ে গেল। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আলমারিতে তুলে রাখা জামাগুলো দেখতে লাগলো। একসময় তার চোখ গেল একটা জামার দিকে, নীল রঙের থ্রি পিস, যার উপর সূক্ষ্ম সাদা এমব্রয়ডারির কাজ। সাধারণত এই জামাগুলো সে বিশেষ কোনো উপলক্ষে বা কোথাও বেড়াতে গেলে পরে, কিন্তু আজ কেন যেন মন চাইল এইগুলো থেকেই একটি পরবে। হয়তো কারণটা সে মুখে বলে না, কিন্তু সে জানে রুহান আজ দেখা করতে চেয়েছে বলে সে এই জামাটা পরছে। মুখে কিছু না বললেও
অন্তরে কোথাও যেন একটা অজানা টান কাজ করছে। হয়তো তার অভিমান এখনও ভাঙেনি, কিন্তু নিজেকে একটু সাজিয়ে রাখার ইচ্ছেটা কেমন করে যেন মাথাচাড়া দিয়েছে। জামাটা পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় রুহি। ধীরে মাথাটা আশ্রয় নেয়, চুলগুলো বরাবরের মতোই খোলা রাখে। এরপর আবার আলমারির দিকে এগিয়ে গিয়ে সাজসজ্জার ছোট বাক্সটা হাতে নেয় সামনে। ঠোঁটের ওপর ঠোঁট চেপে ধরে কিছুক্ষণ তাকিয়ে থাকে সেগুলোর দিকে। খুব একটা সাজগোজের জিনিস নেই তার, কিন্তু প্রয়োজনীয় যে যা আছে তা নিয়ে সে সন্তুষ্ট। সে ধীরে ধীরে লিপস্টিক আর আইলাইনারটা হাতে তুলে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আয়নায় নিজের প্রতিবিম্বে চোখে চোখ রাখে রুহি। অদ্ভুত এক অনুভূতি হয়। সে কখনো ভার্সিটিতে সেজেগুজে গিয়েছে তো দূর, কখনো ভালো একটা জামাও পরে না, অথচ আজ সাজতে ইচ্ছে করছে। তার বুকের কোথাও যেন ধক করে ওঠে। সে নিজের মনকে প্রশ্ন করে, কেন সাজছি আমি? কেন আজ নিজেকে একটু বেশি পরিপাটি করতে ইচ্ছা করছে রুহানের জন্য? মুহূর্তে নিজের মনে অভিমান জমে ওঠে। ভ্রু কুঁচকে ঠোঁট বাঁকিয়ে নিজেকে ধমক দেয়। আমি কি ওনার জন্য সাজছি নাকি? ইচ্ছা করছে তাই সাজছি। বলেই ঠোঁট বাঁকায়। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিখুঁত হাতে আইলাইনারটা টেনে নেয় চোখে। ঠোঁটে হালকা একটা লিপস্টিকের শেড বসায়। তারপর ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায় কোচিংয়ের উদ্দেশ্যে। রুহি কোচিং শেষ করে ভার্সিটিতে পা দিতেই তাকে দেখে থমকে দাঁড়ায়। মিথিলা, মিশমি আর রিফা তিনজনেই হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। রুহি তাদের সেই দৃষ্টিতে একটু অস্বস্তি বোধ করে। চোখ কুঁচকে ঠোঁট বাঁকিয়ে গম্ভীর কণ্ঠেই বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? যেন প্রথম কোনো পুরুষ দেখেছিস। মিথিলা দ্রুত এগিয়ে আসে, কণ্ঠে একরাশ বিস্ময় নিয়ে বলে, তুই তো কোনোদিন এভাবে সাজগোজ করে নতুন জামা পরে ভার্সিটিতে আসিস না, আজ হঠাৎ এত সুন্দর করে এলি কেন? রুহি একটু গুলিয়ে যায়। চোখ নামিয়ে ধরা পড়া কণ্ঠে বলে, আমার সাজতে ইচ্ছে করলো তাই একটু সাজলাম। মিশমি তার থুতনিটা আলতো করে ধরে প্রশংসার কণ্ঠে বলে, তোকে অনেক সুন্দর লাগছে আজ। ইফাও সঙ্গে সঙ্গেই বলে ওঠে, এভাবে সেজেগুজে আসতে পারিস না? রুহি জবাব দেয় না। জানে এই তিনজনের সামনে কোনো কিছু বললেই সেটাকে রচনা বানিয়ে দেবে। তার চুপ থাকা দেখে ইফা আবার কনুই দিয়ে রুহির বাহুতে ঠেলা দেয়। চোখে দুষ্টু ঝিলিক নিয়ে বলে, নাকি বিয়ের ফুল ফুটেছে বলে আজ থেকে এমন রূপের ঝলকানি? রুহির ভ্রু কুঁচকে যায়। এবার মিসমি হুট করে এগিয়ে এসে রুহিকে জড়িয়ে ধরে হেসে বলে, কংগ্রাচুলেশন রুহি। রুহির চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। ইফা এবার একটু অভিমানী কণ্ঠেই বলে, তুই আমাদের একবারও জানালি না যে তোর বিয়ে ঠিক হয়েছে, তাও আবার রুহান ভাইয়ার সঙ্গে? রুহি এবার পুরোপুরি বুঝে গেল। মিথিলায় গাল পাকিয়ে তার আর রুহানের বিয়ের কথাটা তাদের কানে পৌঁছে দিয়েছে। সে এবার এক দৃষ্টিতে কটমট করে তাকায় মিথিলার দিকে। মিথিলা বিব্রত হেসে দুটো শুকনো কাশি দিয়ে বিড়বিড় করে বলে, বেয়াদবগুলোকে বলেছিলাম এখনই রুহিকে কিছু বলিস না, কিন্তু এদের পেট কি কোনোদিন কিছু হজম করেছে? রুহি এবার শক্ত গলায় মিসমি আর ইফার দিকে তাকিয়ে বলে, এখনো তেমন কিছু হয়নি যে তোদের জানানো লাগবে। ইফা মুখ ভেঙচিয়ে বলে, শুনেছি তো সব, বানিয়ে কিছু বলার দরকার নেই। বাই দ্য ওয়ে, তোরা একে অপরের যা হতে চলেছিস, হাউ কিউট। রুহি এবার নাক ফুলিয়ে মিথিলার দিকে তাকায়। মিথিলা বোঝে রুহি অভিমানী হয়ে আছে। সে রুহির গালে হঠাৎই একটা চুমু দিয়ে বলে, সরি রে, পেটে কিছুই থাকে না আমার, তবে আমি কিন্তু ভীষণ খুশি। তুই আমার বড় যা হবি ভাবতেই কেমন যেন ফুরফুরে লাগছে। ইস, বলেই রুহিকে জড়িয়ে ধরে। রুহি মুখটা গম্ভীর করে রেখে বলে, হয়েছে ছাড়, অত খুশি হওয়ার কিছু হয়নি এখনো, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। মিথিলার চোখে মুখে এখনো খুশির ঝলক। কাল যখন অনন্যা বাসায় এসে রুহি রুহানের বিয়ের কথা বলেছিল, তখন সবচেয়ে বেশি খুশি হয়েছিল মিথিলায়।
চারজন মিলে এবার ক্লাসের দিকে হাঁটা দেয়, কিন্তু মিথিলা, মিসমি আর ইফা থেমে থাকেননি। রুহান রুহির বিয়ে নিয়ে চলছেই তাদের হাসি ঠাট্টা, খোঁচা আর খুশির বকবকানি। রুহি মুখ গম্ভীর করে সব শুনছে, কিন্তু তার চোখে মুখে আবেগের লুকোচুরি, যার মানে হয়তো সে নিজেও এখনও ঠিকভাবে বুঝে উঠতে পারেনি। রুহান দুপুরে অফিস থেকে সরাসরি ভার্সিটিতে চলে আসে। ক্যাম্পাসে ঢুকতেই জুনিয়র ছেলেমেয়েরা চারদিক থেকে তার দিকে ছুটে আসে। সবাই একসাথে সালাম দেয়, কেউ কেউ আবার হাত মিলায়। নানান কথাবার্তা চলতে থাকে। রুহানও সবার কথায় হালকা হাসি রেখে সাড়া দেয়। স্বভাবসুলভ ভদ্রতায় প্রত্যেককে উত্তর দেয়। ক্লাস শেষে রুহি, মিথিলা, মিসমি, আরিফা ক্যাম্পাসের দিকেই আসছিল, কিন্তু এভাবে অনেকেই গোল হয়ে দাঁড়িয়ে থাকায় মিথিলা কৌতূহলী হয়ে রুহিদের উদ্দেশ্যে বলে, ওখানে কি হয়েছে রে? ইফা বলে, চল সামনে গিয়ে দেখি। তারা চারজনই আরেকটু এগিয়ে যেতেই দেখে রুহান জুনিয়রদের সাথে কথা বলছে। তাকে ঘিরেই সবাই দাঁড়িয়ে আছে। রুহি রুহানের দিকে নির্লিপ্ত চোখে তাকায়। রুহানের পরনে আজ আকাশি কালারের একটা শার্ট, সাথে ইন করা কালো প্যান্ট, হাতে কালো ঘড়ি। দেখতে খুবই সুদর্শন লাগছে। রুহি এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এদিকে মিথিলা, মিসমি আর ইফা একে অপরের দিকে চাওয়াচাই করে। এরপর একবার রুহানের দিকে তো একবার রুহির দিকে তাকায়, যেন কিছু একটা মেলানোর চেষ্টা করছে। রুহি ওদের দৃষ্টি থেকে অস্বস্তিতে পড়ে যায়। রুহানের চোখ এবার রুহির ওপর স্থির হলো। সে কিছুক্ষণ সেখান থেকেই রুহিকে নীরবে দেখল। চোখে যেন এক ধরনের প্রশংসার ঝলক, ঠোঁটের কোণে অজান্তেই ফুটে উঠল এক মিষ্টি হাসি। আজকে রুহিকে যেন আরও অনন্য লাগছে তার চোখে। সে এবার আশেপাশে জটলা করা জুনিয়রদের উদ্দেশ্যে হালকা হেসে বলল, পরে কথা হবে। তারপর কারো অপেক্ষা না করেই দ্রুত পায়ে রুহির দিকে এগিয়ে গেল। এদিকে ক্যাম্পাসের বাকিরা থমকে গেল। রুহান ভাই নিজে এভাবে এগিয়ে যাচ্ছে রুহির দিকে। কেউ কেউ বিস্ময়ে তাকিয়ে, কেউ আবার ফিসফিস করছে। রুহান সামনে আসতেই রুহি লজ্জা পায়। সে চোখ নামিয়ে ফেলে। মিসমি আর ইফা রুহানকে সালাম দেয়। রুহান সালামের উত্তর দিয়ে বলে, ভালো আছো তোমরা? ইফা আর মিসমি দুজনেই একসাথে বলে, মিসমি, জি আলহামদুলিল্লাহ ভাইয়া। রুহান একটা মুচকি হাসি দেয়। এদিকে মিথিলা এবার কৌতূহল দমিয়ে রাখতে না পেরে ফট করে বলে ফেলে, আপনি হঠাৎ ভার্সিটি এলেন যে, কোনো কাজ ছিল ভাইয়া? রুহান অত কিছু না ভেবেই বলে, রুহির সাথে দেখা করার জন্যই এলাম। তিনজনের চোখই বড় হয়ে যায়। রুহান এদের এমন এক্সপ্রেশন দেখে একটু বিব্রত বোধ করে। এদিকে মিথিলা আবার বলে, রুহি কি জানতো আপনি আসবেন? রুহি চোখ তুলে মিথিলার দিকে তাকায়। এখন রুহান হ্যাঁ বললেই এরা তিনজন তাকে তার সাজ নিয়ে লজ্জা দেবে। এদিকে রুহান হালকা হেসে বলে ফেলে, হ্যাঁ, কালকে রাতেই ফোনে বলেছিলাম। মিথিলা, মিসমি আর রিফা তিনজনই চোখ গোল গোল করে রুহির দিকে তাকায়। রুহি ঠোঁটে ঠোঁট চেপে নিচের দিকে তাকিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে। লোকটা তার ইজ্জত সম্মান খেয়ে দিল। এখন এরা তাকে প্রতিদিন এটা নিয়ে খোঁচাতে থাকবে। রুহান রুহির মুখের দিকে তাকিয়ে বুঝল রুহি মিথিলাদের সামনে লজ্জা পাচ্ছে। রুহান এবার মিথিলাদের উদ্দেশ্যে স্বাভাবিক কণ্ঠে বলে, আমরা আসি। ইফা বিস্ময় কাটিয়ে বলে, আপনি তো দেখা করতে এসেছেন, তাহলে কোথায় যাওয়ার কথা বলছেন? রুহান একটু ইতস্তত করে বলে, রুহিকে নিয়ে একটা জায়গায় যাওয়ার কথা ছিল। রুহি এবার মনে মনে বলে, হাট আসলো, আমার মান সম্মান আর কিছুই রাখলো না। মিথিলা এবার রুহির দিকে তাকিয়ে হালকা হেসে বলে, ও আচ্ছা, আপনারা এত কিছু প্ল্যান করে ফেলেছেন? রুহি এখনও মাথা নিচু করে আছে। এদিকে রুহান মিথিলার কথার প্রেক্ষিতে থেমে থেমে বলে, তেমন কিছু না আসলে। ইফা এবার মুচকে এসে বলে, ঠিক আছে ভাইয়া, আমাদের কৈফিয়ত দিতে হবে না, আপনারা যান। রুহান মাথা নাড়ায়। এরপর রুহির উদ্দেশ্যে মৃদুস্বরে বলে, চলো।
রুহি মাথা নিচু করে ধীরে পা ফেলে রুহানের আগে হাঁটা শুরু করে। তার মুখে কোনো কথা নেই, ভেতরে যেন হালকা টানাপোড়েন চলছে। এদিকে রুহান একবার মিসমি আর ইফার দিকে তাকিয়ে হালকা হাসে, তারপর বিদায় জানিয়ে রুহির পেছন পেছন হাঁটা শুরু করে। পুরো ক্যাম্পাস যেন হঠাৎ থেমে গেছে। মিথিলা, মিসমি, ইফা তো বটেই, এমনকি আশেপাশে থাকা বেশিরভাগ ছাত্রছাত্রী এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। বিশেষ করে মেয়েরা। রুহানকে সবাই সম্মান করত, কেউ কেউ চুপিসারে পছন্দও করত তার ব্যক্তিত্ব, স্টাইল আর রুক্ষ ভঙ্গিমার কারণে, কিন্তু কেউই সাহস করেনি কাছে যাওয়ার। আর আজ হঠাৎ করে তার পাশে হাঁটছে রুহি, সবার সামনে একদম সাবলীল ভঙ্গিতে। রুহান আর রুহিকে একসাথে দেখে যেন সবাই বিস্মিত। 2-3 মাস আগে ওরা সাপে নেউলের মতন ঝগড়া করত, অথচ আজ ওদের দুজনকে দেখতে একদমই কাফালের মতন লাগছে, যেন একে অপরের পাশে থাকার জন্যই তৈরি। রুহান ও রুহি দুজনেই বাইকের সামনে এসে দাঁড়ায়। চারপাশে বেশ কিছু চোখ ওদের দিকে থাকলেও দুজন যেন নিজেদের ছোট্ট জগতে ডুবে আছে। রুহান কোনো কথা না বলে নিঃশব্দে একটা হেলমেট রুহির মাথায় পরিয়ে দেয়। রুহি রুহানের প্রতিটা ভঙ্গি গভীরভাবে পর্যবেক্ষণ করে। রুহানের মনোযোগ, চোখের ভাষা আর নিঃশব্দ যত্ন যেন ওর ভেতরটা কাঁপিয়ে দেয়। রুহান এবার নিজেও হেলমেট পরে নিয়ে বাইকে চড়ে বসে, মৃদু কণ্ঠে বলে, বসো। রুহি এক মুহূর্ত থেমে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, তারপর কৌতূহল ভরা কণ্ঠে জিজ্ঞেস করে, কোথায় যাব বললেন না তো? রুহান সামান্য ঘাড় ঘুরিয়ে বলে, গেলেই দেখতে পাবে, এখন ওঠো। আর কোনো প্রশ্ন না করে রুহি ধীরে বাইকে উঠে বসে। তারপর কাঁপা কাঁপা হাতে রুহানের কাঁধ আঁকড়ে ধরে। রুহানের ঠোঁটে এক টুকরো সূক্ষ্ম হাসি খেলে যায়। এরপর বাইক স্টার্ট দেয়। রুহান বাইক থামায় এক বড় ভবনের সামনে। রুহি ধীরে নামলো বাইক থেকে, চারপাশে চোখ বুলিয়ে নেয় একবার। জায়গাটা তার একেবারেই অপরিচিত। সে চোখে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, এটা কোন জায়গা? রুহান হালকা হেসে উত্তর দেয়, নানা ভাইয়ের অফিস ছিল এক সময়, এখন আমি নতুন করে শুরু করেছি, তাই ভাবলাম তোমাকে দেখাই। রুহি আর কিছু না বলে চুপচাপ রুহানের সাথে হেঁটে চলে। দুজনে একসাথে অফিসের ভেতর ঢোকে। ভেতরে ঢুকতেই একটা গুছানো নতুন রং করা অফিস চোখে পড়ে। দেওয়ালে নতুন রং, আসবাবপত্রগুলো সব নতুন। কর্মীরা যার যার কাজে ব্যস্ত। রুহান রুহিকে নিয়ে সোজা তার কেবিনের দিকে এগিয়ে যায়। পথে যেতেই একে একে অনেকেই উঠে দাঁড়িয়ে সালাম জানায়। বয়সে অনেকেই বড়, তবুও সবাই তার প্রতি সম্মান দেখায়। রুহান বারবার বলে দিয়েছেন সালাম দিতে হবে না, কিন্তু কেউই মানে না, কারণ এই অফিসে এখন তাকে সবাই বস মানে। রুহান রুহিকে টেবিলের পাশে থাকা চেয়ারে বসতে ইশারা করে। নিজে দাঁড়িয়ে থেকেই নরম গলায় বলে, কি খাবে বলো? রুহি চুপচাপ চেয়ারে বসে, মাথা নিচু করে বলে, আমি কিছু খাবো না। রুহান ভ্রু কুঁচকে বলে, কিছু খাবে না কেন? এখন তো ঠিক দুপুর, খিদে লাগারই কথা। রুহি ধীরে মাথা নাড়িয়ে উত্তর দেয়, বাড়ি গিয়ে খাবো। রুহান এবার সোজাসাপটা কণ্ঠে বলে, তা হবে না, এখানেই খেতে হবে। তোমার জন্য আমিও এখনো কিছু খাইনি, একসাথে খাবো। রুহি শীতল চোখে তার দিকে তাকায়, কিছু বলতে চায়, কিন্তু নিজেকে সামলে নেয়, মাথা আবার নিচু করে ফেলে। রুহান একজন কর্মচারীকে ডেকে খাবারের অর্ডার দেয়, তারপর এসে রুহির সামনে চেয়ারে বসে। চোখে একরাশ প্রশান্তি নিয়ে রুহির মুখের দিকে তাকিয়ে থাকে। একটা অদ্ভুত নীরবতা ঘিরে ধরে দুজনকে। নেই তারা, নেই কোনো অস্থিরতা, যেন সময় থেমে গেছে কিছু মুহূর্তের জন্য। রুহান হঠাৎই রুহির থুতনিতে আলতো করে হাত রাখে, মুখটা নিজের দিকে টেনে নিয়ে মৃদুস্বরে বলে, কাল পাত্রী দেখতে যাব। রুহি চোখ কুঁচকে তাকায় তার দিকে, ভ্রু দুটো জোড়া হয়ে যায় অজান্তেই। রুহান হালকা হেসে থুতনি থেকে হাত সরিয়ে নেয়। রুহির ভ্রু কুঁচকানো মুখটাই যেন তার কাছে সবচেয়ে আকর্ষণীয়। এই মেয়েটার প্রতিটি অভিব্যক্তি যেন তাকে বেঁধে রাখে।
রুহি এবার গম্ভীর গলায় প্রশ্ন করে। কার জন্য পাত্রী দেখতে যাবেন? রুহান খুব স্বাভাবিক ভঙ্গিতেই বলে, আমার জন্য। রুহির চোখ বড় হয়ে যায়। এক মুহূর্ত যেন বোবা হয়ে যায় সে। এরপর ধীরে বলে, তাহলে কাল অনন্যা আপুদের আমাদের বাড়িতে পাঠালেন কেন? রুহান একটুও না বদলে উত্তর দেয়। পাত্রী দেখার জন্য। রুহি এবার সত্যিই বিরক্ত হয়ে যায়। গলায় রাগ ফুটে ওঠে। অদ্ভুত তো আপনি, একদিকে বিয়ের কথা পাকা করেন, আবার পরদিন অন্য পাত্রী দেখতে যাবেন বলছেন। তাহলে কাল আপনার বাবাকে পাঠিয়ে বিয়ের কথা বলেছেন কেন? রুহান ঠোঁট টিপে একটা মৃদু হাসি দেয়। মেয়েটা রাগ করেছে, এটাই তার চাওয়া ছিল। বিয়ে করার বয়স হলে ছেলেরা তো অনেক জায়গায় পাত্রী দেখে, যাকে সবচেয়ে ভালো লাগে তাকেই তো বিয়ে করে। তোমাকে ভালো লেগেছে, কিন্তু হয়তো অন্য কাউকে তোমার চেয়ে বেশি ভালো লাগলো, তখন তাকেই বিয়ে করব। এই কথাটা শুনে রুহি চেয়ার থেকে ঝট করে উঠে দাঁড়ায়। রাগে গলা কাঁপছে তার। তাহলে ভালোবাসার নামে এত নাটক কেন করেন? যখন ঠিকই অন্য কাউকে বিয়ে করবেন তখন আমাকে ভালোবাসা দাবি করেন কেন? আপনি আপনি একটা অসভ্য লোক। আর ইউ জেলাস? রুহি হতবাক। নিজেই বুঝে ওঠে না সে রেগে আছে নাকি ঈর্ষায় পুড়ছে। একটু আগেও যে রাগে ফুঁসছিল, এখন যেন নিজেরই কথায় হোঁচট খেল। উত্তেজনায় কি বেশি কিছু বলে ফেলল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ধরা গলায় বলল, আব্বা, আমি আমি কেন জেলাস হব? রুহান হঠাৎই রুহির কবজি ধরে তাকে নিজের দিকে টেনে নিল। তারপর এক হাত কোমরে আলতো করে রেখে আরেক হাত রুহির এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলল, সে তো দেখতেই পাচ্ছি। আমি যদি অন্য কাউকে বিয়ে করি তুমি জেলাস ফিল করবে না, তাই তো? রুহির নিঃশ্বাস গুলিয়ে যায়। রুহান কাছাকাছি এলে মেয়েটা কেমন হয়ে পড়ে, একটা ঘোরের মধ্যে চলে যায়। কিন্তু আজ রাগটাও জমেছে। রুহান যদি সত্যি অন্য কাউকে বিয়ে করার কথা ভাবে, তাহলে তাকে এত কিছু বলল কেন? ভালোবাসা, যত্ন সবটাই কি মিথ্যে? তার কণ্ঠ রূঢ় হয়ে ওঠে। দেখুন, আপনি যদি অন্য কাউকে বিয়ে করেন তাহলে আমাদের বিয়েটা এখানেই ক্যান্সেল করে দিন। রুহান থেমে যায়। কয়েক মুহূর্ত রুহির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর তার গালে আলতো করে হাত রেখে গভীর গলায় বলে, এত কষ্ট, এত ভুল বোঝাবুঝির পর যখন তোমাকে পেতে যাচ্ছি, সেটাও ক্যান্সেল করতে বলছো? রুহি এবার চোখ তুলে রুহানের চোখে চোখ রাখে। চোখ দুটোতে অজানা ভীরুতা, একরাশ দ্বিধা। কয়েকবার পলক ঝাপটিয়ে অভিমানী কণ্ঠে বলে, তাহলে বললেন কেন পাত্রী দেখতে যাবেন? রুহান এবার ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, মজা করছিলাম। কাল বাসার সবাই তোমাকে দেখতে যাবে, আর সাথে আমিও। রুহির ভেতরে যেন এক ধরনের প্রশান্তি নেমে এসেছে। নিজেকে সে এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি, কিন্তু রুহানের প্রতি তার অভিমান যেন আস্তে আস্তে গলে যাচ্ছে। বিয়েটা যে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, এই ভুল ধারণাটা এখন আর মনে স্থান পাচ্ছে না। বরং রুহানকে ঘিরে তার মনে এক ধরনের কোমল অনুভূতি জন্ম নিচ্ছে, যেটার নাম সে এখনও দেয়নি। হঠাৎই কেবিনের দরজায় নক করতেই দুজন এক ঝটকায় একে অপরের কাছ থেকে দূরে সরে যায়। ভেতরে ঢুকে কর্মচারী খাবার রেখে দেয়। রুহান আগেই বিরিয়ানি অর্ডার করেছিল। খাবার হাতে নিয়ে এসে রুহির দিকে তাকিয়ে বলে, বিরিয়ানি খাও তুমি? রুহি একটু লাজুক ভঙ্গিতে মাথা নাড়িয়ে সম্মতি জানায়, যদিও ভেতরে কিছুটা অস্বস্তি কাজ করছে। দুজনে ধীরে ধীরে খাবার শেষ করে। খাওয়ার পর রুহান তার টেবিলের ড্রয়ার থেকে একটা ফ্রেম বের করে রুহির পাশের চেয়ারে এসে বসে। ফ্রেমটা রুহির দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করে, বলো তো এটা কে? রুহি ফ্রেমটা হাতে নিয়ে মনোযোগ দিয়ে ছবিটার দিকে তাকায়। ছবিতে এক মহিলার মুখ, পরনে রাজকীয় কাতান শাড়ি, কানে সোনার দুল, চুলগুলো বেনি করে একপাশে দিয়ে রাখা, গায়ের রং ফর্সা, আর চেহারায় এক ধরনের অপার মমতা। রুহি খানিকক্ষণ দেখার পরেই বুঝে যায় মহিলাটি নিশ্চয়ই রুহানের মা। সে রুহানের দিকে তাকিয়ে এক প্রকার জিজ্ঞাসু কণ্ঠেই বলে, আপনার মা? রুহান ছবির গায়ে আঙুল বুলিয়ে মৃদু গলায় বলে। হুম। রুহি এবার ছবিটার সাথে
অনন্যার মুখ মিলিয়ে বলে। একদম অনন্যা আপুর মতো দেখতে। রুহান একটুখানি ভ্রুকুচকে বলে ওঠে। হুম, সবাই এটাই বলে। আমি আম্মুর মতো ফর্সা না হয়ে কালো হয়েছি কেন বলো তো? রুহি তার কথায় তৎক্ষণাৎ প্রতিবাদ করে বলে। মোটেও আপনি কালো নন। রুহান এবার ধীরে মুখ ঘুরিয়ে রুহির দিকে তাকায়। তার গভীর দৃষ্টিতে একরকম চমক আছে। রুহি থতমত খেয়ে যায়। নিজেই বুঝতে পারে না কেন এমন কথা বলে ফেলল। লজ্জায় গলা শুকিয়ে আসে। সে নিজেকে সামলে নিয়ে জড়তা নিয়ে বলে। না মানে আমি বলতে চাইছি আপনাকে কালো বলা যায় না, ওটা শ্যামলা বলা হয়। রুহান ঠোঁটের কোণে এক চিলটে হাসি টেনে নেয়। চোখে একটা দুষ্টু ঝিলিক নিয়ে বলে। তাই? রুহির গাল লাল হয়ে ওঠে। সে তাড়াতাড়ি চোখ নামিয়ে মাথা নিচু করে ফেলে, কিছুটা লজ্জায়, কিছুটা নিজের কর্মকাণ্ডের বিরক্তিতে। রুহান ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ স্মৃতির ফাতা খুলে ফেলে। ছোটবেলার এক একটা গল্প বলতে থাকে রুহিকে। কিভাবে তার মা স্কুলে যেতে বললে সে গো ধরে বসে থাকতো, কিভাবে আম্মু কড়া মুখে বকতো, আবার পরক্ষণেই কোলে টেনে আদর করত। সন্ধ্যায় পড়তে না বসলে কীরকম কপালে চপেটাঘাত এসে পড়তো, আবার রাতে তার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতো। রুহান একটানা বকবক করে চলেছে। চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, যেন একটা ছোট্ট বাচ্চা গল্প করছে। কিন্তু রুহি কি আসলে মনোযোগ দিয়ে শুনছে? সে তো এখন অন্য জগতে। তার দৃষ্টি আটকে আছে রুহানের মুখে। রুহানের চোখের গভীরতা, ঠোঁটের রেখা, ভ্রুর বাঁক, সব কিছুতে সে আজ এক অদ্ভুত টান অনুভব করছে। এরপর তার চোখ গিয়ে আটকে যায় রুহানের গলার মাঝখানে থাকা হালকা উঁচু হাড়টার নড়াচড়ায়। মুহূর্তেই তার মনে হয় যদি একটু ছুঁয়ে দেখা যেত। পরক্ষণেই নিজের কাজে বিরক্ত হয়। মনে মনে নিজেকে ধমক দেয়, কী সব উল্টোপাল্টা ভাবছি। সঙ্গে সঙ্গেই নিজের মাথায় একটা গাঁটটি মারে। পুনরায় রুহানকে দেখতে ব্যস্ত হয়। এই সময় রুহান হঠাৎ থেমে রুহির দিকে তাকায়। দেখে রুহি এক অদ্ভুত দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। চোখ সরু করে জিজ্ঞেস করে। এভাবে কি দেখছো? রুহি আটকে ওঠে, যেন বাস্তবে ফিরে আসে। অপ্রস্তুতভাবে মেঝের দিকে তাকিয়ে নিচু গলায় বলে, কিছু না। রুহান চোখ নামিয়ে হেসে ফেলে। রুহি এবার নিজেকে সামলে জিজ্ঞাসা করে, আপনার আম্মু কিভাবে মারা গেছেন? রুহানের মুখের হাসি মিলিয়ে গেল। অমাবস্যার চাঁদের ন্যায় মুখটা ফ্যাকাশে হয়ে উঠল। রুহির এবার অপরাধবোধ অনুভব হলো। সে কি রুহানকে কষ্ট দিয়ে ফেলল? রুহান এবার শূন্য দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে বলে ওঠে, সুইসাইড করেছিল। রুহির চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। কেন? রুহান রুহির দিকে তাকিয়ে বলে, সে অনেক কাহিনী পরে বলবো। রুহি বলে। আজকেই বলুন। রুহান রুহির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। সে এসব কথা আজ অবধি কাউকেই বলেনি। তবে রুহি তার ভালোবাসার মানুষ। রুহিকে বললে তার ভেতরের কষ্টটাও হয়তো কমবে। রুহান এবার বলা শুরু করে। আমার তখন মাত্র 8 বছর বয়স। বুঝে না বুঝে অনেক কিছুই টের পেতাম। আমাদের বাসার দেয়ালগুলো যেন প্রতিদিন একটু একটু করে ভারী হয়ে উঠছিল মায়ের চিৎকারে, বাবার রাগে, আর উষা নামের সেই ছায়ায়, যাকে আমি তখন ঠিক চিনতাম আমার একজন আন্টি নামে, যে আমাকে খুব আদর করত, স্নেহ করত। কিন্তু বাবা মায়ের ঝগড়ার মধ্যেই টের পেলাম তার উপস্থিতি ঘরের বাতাসে একটা বিষাদ মিশিয়ে দিচ্ছে। মা বাবার ঝগড়াগুলো তখন আমার ছোট্ট মনেও আঁচড় কাটত। মায়ের চোখের নিচে কালি জমত আর বাবার মুখে হতাশা। একদিন মা বাবার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, তুমি উষার সাথে পরকীয়া করছো, আমি সবাইকে বলে দেব। সেই মুহূর্তে বাবার মুখটা যেন পাথর হয়ে গেল। চোখে এক ধরনের অসহায় ক্ষোভ। পরের সেকেন্ডে একটা চড় মেরে দেয় আম্মুর গালে। একটা শব্দ আর একটা স্তব্ধতা। মা থমকে গিয়েছিল। আমি দরজার আড়াল থেকে সবটা দেখছিলাম। গলা শুকিয়ে গিয়েছিল আমার, চোখ ছলছল করছিল, কিন্তু আওয়াজ বেরোচ্ছিল না। মা তখনও কিছু বলেনি। একবার আমার দিকে তাকিয়ে সোজা ছাদের দিকে চলে গিয়েছিল। আমি দৌড়ে পেছন পেছন গেছি, কিন্তু বাবা রুম থেকে বের হননি।
ছাদের কিনারায় দাঁড়িয়ে মা হঠাৎই পেছন ফিরে আমার দিকে তাকালেন। চোখে অদ্ভুত এক শূন্যতা। সে চোখে রাগ নেই, ছিল কষ্ট, একরাশ ক্লান্তি।